সালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। তোমাদের সাথে স্কুল অফ এক্সেলেন্সের নিয়মিত যে মডেল টেস্ট সলভ ক্লাসগুলো হচ্ছে তারই ধারাবাহিকতা আজকে পঞ্চম ক্লাস শুরু হতে যাচ্ছে। পঞ্চম ক্লাসে আজকে আমরা কোন টপিকগুলো নিয়ে আলোচনা করব, কোন বিষয়গুলো নিয়ে আলোচনা করব, সেগুলো শুরু করা যাক। আশা করি সবার সাথে খাতা কলম আছে। আমরা আর কথা না বাড়িয়ে আমাদের মূল ক্লাসে চলে যাই। সবাই খাতা কলম নিয়ে প্রস্তুত হয়ে থাকো এবং ক্লাসটি অবশ্যই মনোযোগ দিয়ে করার চেষ্টা করবে। প্রথমে আমরা দেখতে পাচ্ছি আজকে আমাদের টপিক বাংলা প্রথম পত্র থেকে আমরা আমার পথ এবং বিদ্রোহী দুটো টপিক নির্বাচন করেছি। দুটো কাজী নজরুলের লেখা রচনা। কাজী নজরুল তোমরা জানো বাংলা সাহিত্যের অন্যতম পথিকৃৎ বলা হয় তাকে। তা আধুনিক বাংলা সাহিত্যকে তিনি অনন্য এক মর্যাদায় নিয়ে গিয়েছেন তার লেখার যোগ্যতা দিয়ে, তার লেখনীর বা সাহিত্যিক যোগ্যতা দিয়ে। প্রথম প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি, আমার পথ প্রবন্ধে লেখকের কর্ণধার কে? আমার পথ প্রবন্ধটি কোন প্রবন্ধ গ্রন্থ থেকে নেওয়া হয়েছে? এ ধরনের প্রশ্ন আসতে পারে। আমরা জানি আমার পথ প্রবন্ধটি রুদ্রমঙ্গল প্রবন্ধ গ্রন্থ থেকে নেওয়া হয়েছে, যেখানে সর্বপ্রথমেই প্রাবন্ধিক বলেছেন যে আমার কর্ণধার সত্য, তাই না? আমার কর্ণধার আমি নিজে। এবং যিনি সত্যকে জানে তার আর কোনো কিছুই কি হয় না, ভয় হয় না। তাহলে কর্ণধার কে? কবি বা প্রাবন্ধিক নিজেই নিজেকে বলেছে কি আমার কর্ণধার আমি নিজে। আচ্ছা, দ্বিতীয় প্রশ্নটি আমরা চলে যাচ্ছি, কাজী নজরুল ইসলাম কোনটিকে নমস্কার জানিয়েছেন? কাজী নজরুল ইসলাম যাত্রার শুরুর আগে বলা হয়েছে না, লাইনটি এরকম সরাসরি আছে, আমার যাত্রার শুরুর আগে আমি সালাম ও নমস্কার জানাচ্ছি কি আমার সত্যকে। তাহলে তিনি সত্যকে নমস্কার জানেন, কারণ তার মতো সত্য ব্যতীত কেউই কি তার মানে তার কাছ থেকে সম্মান পাওয়ার যোগ্যতা রাখেনি। কেবল সত্যই তাকে কি করতে পারবে? পরাজিত করতে পারে। আচ্ছা, তৃতীয় প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি, একেই বলে সবচেয়ে বড় দাসত্ব উক্তিটি দ্বারা আমার পথ প্রবন্ধের কোন দিকটি নির্দেশ করে? আমাদের ভিতরে একটা বর্তমান প্রবণতা আছে না, জি ভাই, সহমত ভাই, এই বিষয়টা তার মানে কি, মানে অন্যের উপর পরালম্বন থাকা। যেমন এই যে আমরা অনেক অনেক সময় এরকম বলে থাকি, আরে সমস্যা কি, বাবা তো এখনো বেঁচে আছে, বাবার আয় রোজগার দিয়ে তো চলতেই আছে, তাই না? পরাবলম্বনতা অর্থাৎ অন্যের উপর অবলম্বন করে যে বেঁচে থাকার একটা ইচ্ছা, এই বিষয়টাকে বলছি কি সবচেয়ে বেশি কি নিষ্ক্রিয় করে রাখে আমাদেরকে। তাহলে সঠিক উত্তর 4 নাম্বার। তারপর প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি, দেশের যারা শত্রু, দেশের যা কিছু মিথ্যা ভণ্ডামি মেকি তা দূর করতে কি প্রয়োজন হয়? এখান থেকে আরেকটা প্রশ্ন এভাবে আসতে পারে যে মেকি শব্দের অর্থ কি? মেকি শব্দের অর্থ কি, এইভাবে একটি প্রশ্ন আসতে পারে। এবং মেকি কোন ভাষার শব্দ? তোমরা জানো যে তোমরা বোর্ড এক্সামের পাশাপাশি, তোমরা যেহেতু অ্যাডমিশন ক্যান্ডিডেট, খুব শিগগিরই তোমাদের বোর্ড এক্সাম শেষ হওয়ার পর অ্যাডমিশনের জন্য তোমাদের প্রস্তুতি নিতে হবে। সেইখানে কিন্তু আমাদের যে পাঠ সাহিত্য যে বইটি আছে বাংলা প্রথম পত্র, বাংলা প্রথম পত্র বইয়ের বিভিন্ন জায়গা থেকে শব্দের উৎস প্রশ্ন এসে থাকে, সরাসরি কমন পড়ে থাকে। সেক্ষেত্রে কিন্তু মেকি আসার সম্ভাবনা আছে। এবং মেকি একটি আরবি শব্দ যার অর্থ কি? মিথ্যা, তাই না? আচ্ছা, তা দূর করতে কি প্রয়োজন? আগুনের সম্মার্জনা, অর্থাৎ দেশের সকল অপরাধ অন্যায় অন্ধকার দূর করতে আমাদের আগুনের সম্মার্জনা প্রয়োজন। অর্থাৎ আগুন দিয়ে, আগুন কিসের প্রতীক? শুচি শুভ্রতার প্রতীক। শুচি শুভ্রতা দিয়ে সবকিছু ঘষে মেজে পরিষ্কার করতে হবে। আরেকটা প্রশ্ন এখান থেকে আসতে পারে, আগুনের ঝান্ডা। ঝান্ডা মানে কি? ঝান্ডা মানে পতাকা, আগুনের পতাকা, অগ্নি পতাকা। এই বিষয়টা একটু জেনে রাখতে হবে। পঞ্চম প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি, আমার পথ প্রবন্ধে স্পষ্ট কথা বলা প্রসঙ্গে নজরুল নিজেকে কার সঙ্গে তুলনা করেছেন? নজরুল কি বলেছেন? যে স্পষ্ট কথাটা বলাকে তিনি কি বলেছেন? যে অভিশাপ রথের সারথি, নিজেকে অভিশাপ রথের সারথি হিসেবে তিনি প্রকাশ করতে চেয়েছেন। এবং তিনি আরেকটা তথ্য এখানে দিয়েছেন যে স্পষ্ট কথা বলা একটা অবিনয় নিশ্চয় থাকে, কিন্তু তাতে কষ্ট পাওয়াটা দুর্বলতা। এইখান থেকেও কিন্তু প্রশ্ন আসতে পারে যে আমার পথ প্রবন্ধে কিসে কষ্ট পাওয়াটাকে দুর্বলতা বলেছেন? যে কি অবিনয়, যে স্পষ্ট কথা বলার, যদি কেউ আমাকে স্পষ্টভাবে আমার ভুল ধরিয়ে দেয় সেখানে যেন আমি কষ্ট না পাই। আমার পথ প্রবন্ধ অনুসারে কিভাবে সত্যকে পাওয়া যায়? সরাসরি লেখা আছে যে আমার পথ প্রবন্ধ অনুসারে ভুলের মধ্য দিয়ে গিয়েই তবে সত্যকে পাওয়া যায়। ভুলের মধ্য দিয়ে গিয়েই তবে সত্যকে পাওয়া যায়। একদম সহজ প্রশ্ন এসেছে। তোমরা ফেসবুকে আমাদের সাথে যারা যুক্ত আছো তারা কি উত্তর করতে পারছো কিনা, বা আমাদেরকে দেখতে পাচ্ছ কিনা ঠিকঠাক, তোমরা একটু জানাবে। বা প্রশ্নগুলো সঠিক উত্তর নিয়ে কোনো ঝামেলা আছে কিনা বা কোনো জিজ্ঞাসা আছে কিনা, এই বিষয়টি আমাদেরকে জানাবে। আচ্ছা, ফেসবুকে দেখছি আমরা আজমেরি আফরিন এলমা, আমাদের নিয়মিত শিক্ষার্থী, প্রতিদিনই আমরা তাকে ক্লাসে দেখতে পারি। এলমা কমেন্ট করছে, কামরুল কমেন্ট করেছে, দিয়া রোজ কমেন্ট করেছে। ঠিক আছে, আমরা তাহলে পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। নিজেকে চিনলে, নিজের সত্যকে নিজের কর্ণধার বলে জানলে নিজের শক্তির উপর কি আসে? অর্থাৎ আমি যদি আমার নিজেকে চিনতে পারি, আমি আমার নিজের যোগ্যতা সম্পর্কে ধারণা রাখি, আমি আমার নিজের আহ
আত্মকেন্দ্রিক যে শক্তি সেটি সম্পর্কে যদি আমার পূর্ণ ধারণা থাকে, তাহলে আমি তো একটা আনবিলিভেবল একটা জায়গা চলে যাব, যেখানে আমাকে কেউ আর কি করতে পারবে না, পরাজিত করতে পারবে না। তাহলে নিজেকে চিনলে, নিজের সত্যকে নিজের কর্ণধার বলে জানলে নিজের ভিতরে একটা কি আসে, অটুট বিশ্বাস চলে আসে। সরাসরি লেখা আছে, এবং আমার পথ প্রবন্ধ থেকে খুবই খুবই সূক্ষ্মভাবে প্রশ্ন উত্তর করতে হবে, কারণ আমার পথ প্রবন্ধে একই ধরনের, এই যে যেমন ধরো আমি যদি বলি যে এই আমার পথ প্রবন্ধ যে পড়ে নাই, তোমাদের যে বন্ধু একটু অলসতা করেছে, একটু ফাঁকিবাজি করে এই প্রবন্ধটা এড়িয়ে গিয়েছে, তার কাছে কি মনে হবে? সে মনে হবে হ্যাঁ ঠিক আছে, তো নিজেকে চিনলে তো আত্মনির্ভর হওয়া যায়, দিয়ে দিবে আত্মনির্ভর। বা মনে হবে যে এটা সক্রিয় হওয়া যায়, সক্রিয় দাগিয়ে ফেলবে। এরকম করার সম্ভাবনা আছে কি নাই তোমরা বলো তো? তোমাদের যে বন্ধু পড়েনি, আমার পথ প্রবন্ধ এখনো খুলেও দেখেনি, তার এরকম করার সম্ভাবনা আছে না? অর্থাৎ আমার পথ প্রবন্ধের প্রশ্নগুলো এটার যে অপশনগুলো থাকে, অপশনগুলো দেখবা যে মানে হয় এটা সঠিক উত্তর মনে হবে, কিন্তু বইয়ে সরাসরি যেটা দেওয়া আছে ওইটাই কিন্তু আমাদের সঠিক উত্তর করা উচিত। আমার পথ প্রবন্ধ অনুসারে ভুল জেনেও তাকে ঠিক বলে চালিয়ে দেওয়ার কপটতা কিংবা জেদকে নজরুল কি বলেছেন? আমাদের সমাজে এরকম অসংখ্য মানুষ আছে যারা কোনো একটা ভুল, সে বুঝতে পারছে যেটা ভুল, কিন্তু তবু তিনি সেটাকে কি করছে, গায়ের জোরে বা সমাজের জোরে সে সেটাকে সঠিকভাবে প্রকাশ করতে চায়, প্রমাণ করতে চায়। এটাকে নজরুল বলেছেন ভণ্ডামি। নজরুল বলেছেন এই ধরনের ভণ্ডামি আমার ভিতর নেই, বা আমি এগুলোকে অপছন্দ করি। নবম প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি, 9 নম্বর প্রশ্নে, কাজী নজরুল ইসলামের মতে নিচের কোনটি আমাদের নিষ্ক্রিয় করে ফেলে? কাজী নজরুল বলতে চেয়েছেন কি, আমাদের আমাদের সবচেয়ে বেশি যে বিষয়টা নিষ্ক্রিয় করে ফেলে সেটা হলো অন্যের উপর অবলম্বন করা, পরাবলম্বন। যেটা থেকে কাজী নজরুল ইসলাম মুক্তি পেতে চেয়েছেন, বলেছেন যে আমাদের ভারতবর্ষের মানুষ যদি এটা থেকে মুক্তি লাভ না করে, তাহলে কিন্তু ভারতবর্ষের মানুষ সারা জীবনই কি অন্যের দাস হয়ে থাকবে। পরাবলম্বন, এই যে আমাদের অনেক বন্ধু বান্ধব আছে এরকম, তাই না? যে আরে সমস্যা কি, আমার সামনের ও অনেক পড়াশোনা করে, আমি পরীক্ষার হলে যে ওর কাছ থেকে দেখে লিখবো। এই তোমরা কে কে এরকম পরাবলম্বন হয়ে এইচএসসি বোর্ড পরীক্ষার হলে ঢুকবা? হাত তুলো তো দেখি, তোমরা কে কে এরকম করবা? নূর সানি লিখেছে, ভাই আমি সেই হতভাগা। কেন নূর সানি হতভাগা, কেন কি হয়েছে? হতভাগার হওয়ার কি আছে? ফারজানা ইয়াসমিন শিমু লিখেছে আমি স্বাবলম্বী। অ্যানি লিখেছে নিজে নিজে এক্সাম দিবা। অবশ্যই নিজে নিজে এক্সাম দিবা, যা পারবা সেটাই দিবা, কারো কাছ থেকে ফটোকপি করা যাবে না। একটু আটকে গেলে ফটোকপি করা যেতে পারে দেখো। আচ্ছা, আমি চির দুর্দম দুর্বিনীত নৃশংস, মহাপ্রলয়ের আমি নটরাজ, আমি সাইক্লোন, আমি ধ্বংস। কবিতাংশটিতে কবিতাংশটিতে আমার পথ প্রবন্ধের কোন বিষয়টির ইঙ্গিত পাওয়া যায়? তোমরা বলতে পারো যে এটা কোন কবিতার লাইন? এটা কোন কবিতার লাইন তোমরা কি জানো? এটা কোন কবিতার লাইন? বিদ্রোহী কবিতা, হ্যাঁ, কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতা। বিদ্রোহী কবিতা তিনি বলছে কি, আমি চির দুর্দম দুর্বিনীত নৃশংস, মহাপ্রলয়ের আমি নটরাজ, আমি সাইক্লোন, আমি ধ্বংস। অর্থাৎ কেউ নিজেকে অনেক বেশি মানে একটা গর্বের আকারে প্রকাশ করতে চাচ্ছে, আত্মদম্ভ প্রকাশ পাচ্ছে। সেটাকে আমরা কি বলতে পারি? যে অহংকারের পৌরুষ, অর্থাৎ তার ভিতর অহংকারের একটা আহ দম্ভ দেখা যাচ্ছে, এটা তিনি বোঝাতে চেয়েছেন। ভুলের ভুলের মধ্য দিয়ে গিয়ে কিভাবে সত্যকে পাওয়া যায়? ভুলের মধ্য দিয়ে আমরা জানি সত্যকে পাওয়া যায় কিসের মধ্য দিয়ে? ভুলের মধ্য দিয়ে গিয়ে। কিন্তু ভুলের মধ্য দিয়ে গিয়ে কিভাবে সত্যকেটাকে আমরা পাওয়া যায়? যখন আমরা ভুলটাকে স্বীকার করে নিব, যখন আমরা ভুলকে স্বীকার করে নিব, ভুলকে যখন আমরা স্বীকার করে নিব, তখন কি আমরা সেখান থেকে সত্যটা মানে উপলব্ধি করতে পারবো। আচ্ছা, তারপরে আমরা যাই, আমার পথ প্রবন্ধে লেখক বিনয়ের চেয়ে মিথ্যাকে উত্তম বলেছেন কেন? আমার পথ প্রবন্ধে লেখক বিনয়ের চেয়ে মিথ্যাকে উত্তম বলেছে কেন? কারণ অতিরিক্ত বিনয় আমাদেরকে কি করে করে, মানুষকে ছোট করে ফেলে। সেজন্য তিনি বলছেন ওই ধরনের বিনয় দেখানোর লোক আমি না। কিরকম? যেমন ধরো এরকম হয় না যে আমাদের সমাজে এরকম দেখবা, যারা অনেক একটু অর্থনৈতিকভাবে যারা একটু প্রভাবশালী ব্যক্তি, তারা কোনো অন্যায় করলেও আমরা কিছু বলতে পারি না। এরকম হয় না যে আমরা চুপচাপ সেটা সহ্য করে নেই, আমরা সেটা প্রতিবাদ করতে পারি না, এরকম হয় কিনা? হ্যাঁ, তখন আমরা কি করি, সেই সত্যটাকে লুকিয়ে ফেলি, আমরা একটা অন্যায়কে প্রকাশ করতে সাহায্য করি। সেজন্য বলছে ওই বিনয়ের চেয়ে মিথ্যা অনেক উত্তম, মিথ্যা তুমি বলতে পারো, এরকম তিনি বোঝাতে চেয়েছেন। প্রাবন্ধিক কাজী নজরুল ইসলামের মতে ভয় তাদের মধ্যে কাদের মধ্যে ভয়? যারা শত্রুকে ভয় পায়, যাদের ভিতরে ভয় আছে, যারা আপন সত্যকে চিনতে ব্যর্থ, তাই না? তাহলে আমরা দেখতে পাচ্ছি 2 এবং 3 সঠিক হয়। শত্রুকে ভয় পায়, তাদের মধ্যে কি ভয় আছে?
শত্রুকে তো যে কেউ ভয় পাইতেই পারে, তাই না? তাহলে সঠিক উত্তর 2 এবং 3। আচ্ছা, তারপরে প্রশ্নে আমরা চলে যাই। কেবল গুরুর নামে দোহাই দিলেই বৈতরণী পার হওয়া যাবে না, সাধনাও চাই। অর্থাৎ কেবল গুরুর নাম বললেই কোনো বিপদকে এড়িয়ে যাওয়া যাবে না, বিপদ পার হওয়া যাবে না, বা কোনো ক্রান্তিকালীন সময়কে পার করা যাবে না। আমাকে কি করতে হবে? সাথে সাধনাও করতে হবে, নিজের চেষ্টাটাও করতে হবে। অর্থাৎ ভুলের মধ্যে দিয়েই তিনি সত্যকে পায় এবং পরালম্বনতা আমাদের নিষ্ক্রিয় করে ফেলে। এই দুটো হবে নাকি? 2 আর 3, হ্যাঁ। তারপরে আমরা যাই যে নূর হোসেন নামের নামের যুবকটি মিছিলে গিয়েছিল স্বৈরাচারী শাসকের নিপীড়ন ও অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ করলে জীবন যেতে পারে জেনেও সুন্দর আগামীর প্রত্যাশায় এগিয়ে যায় সে। অর্থাৎ নূর হোসেন, আমরা তোমরা যারা ওই যে 90-এর গণ অভ্যুত্থান সম্পর্কে জানো, স্বৈরাচারী এরশাদের বিরুদ্ধে যে আন্দোলন গড়ে উঠেছিল, সেখানে নূর হোসেনের যে নিজের আত্মত্যাগ, সেটার কথা এখানে ফুটে উঠেছে। তিনি বলছে কি, তিনি স্বৈরাচারী শাসকের নিপীড়নের বিরুদ্ধে তিনি নিজেকে প্রতিবাদী হিসেবে তুলে ধরেছেন। তো বলছে নূর হোসেন আমার পথ প্রবন্ধের কোন দিকটির প্রতিনিধিত্ব করছে? কোন দিকটির প্রতিনিধিত্ব করছে? অবশ্যই সত্যের প্রতিনিধিত্ব করছে, কারণ তিনি চান সত্যের জন্য যে কোনো কিছুকে কি করতে, এড়িয়ে যেতে, মারিয়ে যেতে। আচ্ছা, নূর হোসেন নামের যুবকটি মিছিলে গিয়েছিল স্বৈরাচারী শাসকের নিপীড়ন ও অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ করলে জীবন যেতে পারে জেনেও সুন্দর আগামী প্রত্যাশায় এগিয়ে যায় সে। উদ্দীপক ও আমার পথ প্রবন্ধের শিক্ষণীয় বিষয় কি? দৃঢ় মনোবল, প্রতিবাদী মনোভাব এবং সত্যের জয়গান। তিনটাই তো হয়, তাই না? 1 2 3 4, 1 2 3 সবগুলোই সঠিক উত্তর। আচ্ছা, তারপরে আমরা যাই পরবর্তী প্রশ্ন। আমরা বিদ্রোহীর কিছু প্রশ্ন সমাধান করব এখন। বিদ্রোহী কবিতার রচনার শতবর্ষ পূর্ণ হয়েছে কত সালে? বিদ্রোহী কবিতা রচনার শতবর্ষ পূর্ণ হয়েছে কত সালে? দেখি কে সঠিক দিতে পারে। অনেক ধরনের সঠিক উত্তর আসছে, অনেকে অনেকগুলো বলছে, অনেকগুলো বলছে। কেউ 2020, কেউ 2021, কেউ 2022, এক একজন এক একটা বলছে। কিন্তু আমার মনে হয় আমি 2022-ই সিলেক্ট করব, কারণ বিদ্রোহী কবিতা 1921 সালের ডিসেম্বর মাসের শেষ সপ্তাহের দিকে রচিত হয়েছে, যেটি 2022 সালে সাধারণত শতবর্ষ পালিত হয়েছিল। ঠিক আছে, তারপর আমরা যাই শেরে নেহারি আমারই নত শিরোই শিখর হিমাদ্রির। তোমাদের কাছে এখানে আরেকটা প্রশ্ন আমরা করি, তোমরা কি বলতে পারবা যে বিদ্রোহী কবিতা সর্বপ্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল? সর্বপ্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল? এ রাকিবুল লিখছে অগ্নিবীণা। অগ্নিবীণা কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়েছে, কিন্তু সাপ্তাহিক বিজলি পত্রিকায় প্রকাশিত হয়েছে। ফারজানা ইয়াসমিন শিমু লিখেছে কল্লোল। কল্লোল পত্রিকায় বিদ্রোহী কবিতা প্রকাশিত হয়নি। তবে কল্লোল সাহিত্যের সাথে নজরুল সম্পৃক্ত ছিলেন। শির নেহারি আমারই নত শিরোই শিখর হিমাদ্রির চরণটিতে মূলত কি প্রকাশ পেয়েছে? চরণটিতে প্রকাশ পেয়েছে তীব্র আত্মবিশ্বাস। অর্থাৎ আমাকে দেখে ওই অন্যায়কারী কি করে, মাথা নত করে ফেলে। আমাকে দেখে সকল কিছু মাথা নত করে, কারণ আমার ভিতর সত্যের আত্মবিশ্বাস রয়েছে। বিদ্রোহী কবিতায় কবি নিজেকে কার সুতো হিসেবে পরিচয় করেছেন বা পরিচয় দিয়েছেন? তিনি বলেছেন না আমি ইন্দ্রাণী সুতো, বলেছেন না? ইন্দ্রাণী সুতো কে? জয়ন্ত। আচ্ছা, এবং তিনি বলেছেন কি, আমি ক্ষেপা দুর্বাসা, আমি বিশ্বামিত্র শিষ্য, আমি পরশুরামের কঠোর কুঠার। এই লাইনগুলো একটু মাথায় রাখতে হবে, একদম সহজ কিছু এমসিকিউ আমরা বোর্ড পরীক্ষায় দেখতে পাবো। বিদ্রোহী কবিতায় কবি কাকে কুর্নিশ করেন? বিদ্রোহী কবিতায় কবি কাকে কুর্নিশ করেছেন? বিদ্রোহী কবিতা আমরা জানি কবি নিজেকে কুর্নিশ করে বলেছেন কি, আমি আপনারে ছাড়া করি না কাহারে কুর্নিশ। লেখা আছে না? আর নিজেকে ছাড়া কাউকে কুর্নিশ করে না। তারপরে প্রশ্ন আমরা দেখতে পাই বিদ্রোহী কবিতায় কবি নিজেকে কার শিষ্য বলে পরিচয় দিয়েছেন? বিদ্রোহী কবিতায় কবি নিজেকে কার শিষ্য বলেছেন? তিনি বলেছেন কি, আমি বিশ্বামিত্র শিষ্য। আচ্ছা, বিশ্বামিত্র কে ছিলেন? কেউ কি বলতে পারবা? হাত তুলবা, কে কে হাত তুলে বলার চেষ্টা করবা বিশ্বামিত্র কে কে ছিলেন? কেউ বলতে পারবা? আমি বিশ্বামিত্র শিষ্য, যিনি কি করেছিলেন, ক্ষত্রিয় বংশে জন্মগ্রহণ করেও পরবর্তী সাধনা বলে ব্রাহ্মত্ব লাভ করেছিলেন, তাই না? বিশ্বামিত্র। ঠিক আছে, মিমি লিখেছে ব্রহ্মা। ব্রহ্মা বিশ্বামিত্র ছিলেন? ব্রহ্মা তো সনাতন ধর্মে আহ ওই যে মানে সৃষ্টির দেবতা, আমি যতটা জানি, বা ভুল যদি না হয়। আচ্ছা, তারপরে আমরা যাই পরবর্তী প্রশ্নে। ঠিক আছে, কবি নজরুল দাবানল হয়ে কি দাহন করবে?
কবি নজরুল দাবানল হয়ে কি দাহন করবে? আমি দাবানল দাহ দহন করিব বিশ্ব, লেখা আছে না, মানে আমি বিশ্বকে পুড়িয়ে ফেলবো। এবং তিনি বলেন আমি লোকালয়, আমি শ্মশান। তিনি নিজেকে লোকালয় বলেছেন, তিনি নিজেকে শ্মশানও বলেছেন। এই বিষয়গুলো একটু খেয়াল রাখতে হবে। কবি কার কুঠার দিয়ে বিশ্বকে নিক্ষত্রিয় করিবেন? নিক্ষত্রিয় করা মানে কি? নিক্ষত্রিয় করা মানে হইল যে পৃথিবী থেকে যারা অন্যায়ের পূজা করে, যারা অন্যায়ের শাসন করে, যারা অন্যায়ের পক্ষ নিয়ে যুদ্ধ করে, তাদেরকে তিনি পৃথিবী থেকে সরিয়ে নেবেন। এখানে অপশনগুলো নেই, স্লাইডে মিস্টেক হয়ে, আমরা জানি পরশুরাম, তাই না? পরশুরাম। আচ্ছা, তারপরে যাই। কার ক্রন্দনরোল আকাশে বাতাসে ধ্বনিত হবে না বলে বিদ্রোহী কবিতার কবির কামনা? কার ক্রন্দনরোল? একদম কবিতার শেষের দিকে কি আছে? যবে উৎপীড়িতের ক্রন্দনরোল আকাশে বাতাসে ধ্বনিবে না, তাই না? তখন কি আমি শান্ত হয়ে যাবে, শান্ত হয়ে যাব। উৎপীড়িত, উৎপীড়িতের ক্রন্দনরোল। আচ্ছা, ফেসবুকে আমাদের সাথে অনেকে যুক্ত আছে যারা ক্লাসটি করছে। সাদিয়া ইসলাম শুভা লিখেছে প্রাচীন ভারতের একজন মহাবীর ও ঋষি বিশ্বামিত্র সম্পর্কে। হ্যাঁ, ঠিক আছে। মাহফুজুর রহমান, আমার নামের সাথে মিল আছে। মাহফুজ বলছে 24-এর গ। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। আমরা তারপরে যাচ্ছি, পরবর্তী প্রশ্ন। বলরামের অস্ত্র কোনটি? বলরামের অস্ত্র কোনটি? নাজমুল হোসেন লিখছে সি। কুঠার কি বলরামের অস্ত্র? না, বলরামের অস্ত্র হলো লাঙল। দুঃখিত, বলরামের অস্ত্র হলো লাঙল। ঠিক আছে, তারপরে যায় বিদ্রোহী কবিতা কোন কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়েছে? রাকিবুল, তখন তোমাকে বলেছিলাম কোন পত্রিকা, এখন তুমি নিশ্চয়ই পারবে এটা। বিদ্রোহী কবিতা অগ্নিবীণা কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়েছে। সাম্যবাদী নজরুলের একটি কাব্যগ্রন্থ, বিশেরবাসী কাব্যগ্রন্থ, এগুলো একটু খেয়াল রাখতে হবে। অগ্নিবীণা কাব্যগ্রন্থ কত সালে প্রকাশিত হয়েছে? অগ্নিবীণা কাব্যগ্রন্থ 1922 খ্রিস্টাব্দে এটি প্রকাশিত হয়েছিল। আচ্ছা, নিচের যে চরণে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের বলিষ্ঠ প্রতিবাদী চেতনা ফুটে উঠেছে? বলিষ্ঠ মানে কি? একদম শক্ত, ইমোশনলেস, তার ভিতর প্রতিবাদ, রাগ, ক্রোধ, এগুলো দেখতে পাবো। আমি মহাভয়, আমি অভিশাপ পৃথ্বীর, এটা ঠিক আছে। আমি দাবানল দাহ দাহন করিব বিশ্ব, এটাও ঠিক আছে। আমি উন্মন মন উদাসীর, এটা ঠিক আছে। না, এটা কেন ঠিক নেই? কারণ তিনি বলছে যে এখানে তিনি একটু ইমোশনাল, একটু আবেগী হয়ে আছেন। যে আমি ওই যে যারা উদাসী হয়ে আছে, যারা স্বজন হারানোর কষ্ট নিয়ে যারা বেঁচে আছে, শেখ হাসিনা, আচ্ছা, যারা স্বজন হারানোর কষ্ট নিয়ে আছে তাদেরকে তিনি একটু কি এখানে তাদের প্রতিনিধিত্ব করতে চেয়েছেন। এটা একটু আবেগী, যেহেতু এটা এখানে বলিষ্ঠ বলিষ্ঠ আমরা ধরবো না। তাহলে 1 এবং 2 সঠিক উত্তর। ঠিক আছে, তারপরে যাই। মহাপ্রলয়ের সাথে সম্পর্ক আছে কিসের? লেখা আছে না, মহাপ্রলয়ের আমি নটরাজ। আচ্ছা, নটরাজ ঠিক আছে। ইসরাফিলও মহাপ্রলয় করে। মহাপ্রলয়ের সাথে নৃশংসতার কোনো সম্পর্ক আছে? কোনো সম্পর্ক নেই। 1 ও 2 সঠিক উত্তর। চির উন্নত মম শির, এ চরণে ফুটে ওঠা কবির মনোভাব কিরকম? আত্মজাগরণ, ঠিক আছে। চির উন্নত মম শির মানে কি? আমার শির সবসময় উন্নত, কারণ আমি সত্যের প্রতিনিধিত্বকারী, আমি অন্যায়ের বিরুদ্ধাচরণ করি। আত্মমর্যাদার অহংকার, ঠিক আছে। আদর্শ বোধে অটল স্থিতি, এটাও ঠিক আছে, সঠিক উত্তর। 1, 2 ও 3। তারপর প্রশ্ন আমরা যাই। তিতুমির পশ্চিমবঙ্গের বারাসাত জেলায় ব্রিটিশ সাম্রাজ্যবাদ বিরোধী আন্দোলন গড়ে তোলেন। বিশাল ইংরেজ বাহিনীকে এবং তাদের অস্ত্র শস্ত্র দেখে তিনি ভীত হননি। তার মানে তিতুমিরের একটা ব্যক্তিত্ব বোধ, তার প্রতিবাদী বোধ, এই বিষয়গুলো ব্যক্তি সত্তাকে এখানে প্রতিনিধিত্ব করছে। উদ্দীপকে তিতুমিরের সাথে বিদ্রোহ কবিতার কার মিল আছে? বিদ্রোহ কবিতা কার মিল আছে বলতো? কবি নিজের, তাই না? দুঃখিত। আচ্ছা, তারপরে যাচ্ছি। তিতুমির পশ্চিমবঙ্গের বারাসাত জেলা। আচ্ছা, ওই উদ্দীপক থেকে উক্ত মিলের অন্তর্নিহিত কারণ ব্যাখ্যা করো। হ্যাঁ, দ্রোহ চেতনা ঠিক আছে। আপসহীন মনোভাব ঠিক আছে। মানব প্রেম এখানে নেই, তাহলে 1 এবং 2 সঠিক উত্তর। আচ্ছা, বুঝতে পেরেছো? এখন বলো, বাংলা প্রথম পত্রের অংশ থেকে কারো কোনো প্রশ্ন আছে কিনা, কারো কোনো জিজ্ঞাসা আছে কিনা? কারো কোনো জিজ্ঞাসা আছে বাংলা প্রথম পত্রের অংশ থেকে? কারো কোনো জিজ্ঞাসা আছে? বুঝতে পেরেছো পুরো সবটুকু? তাহলে আমরা দ্বিতীয় অংশ, দ্বিতীয় পত্রে মুভ করব। আচ্ছা, ফেসবুকে অনেকে সঠিক উত্তর দিতে পারছে, ধন্যবাদ। তানভীর আহমেদ তারিফ লিখেছে লাল সালাম। তানভীর আহমেদ তারিফ, তোমাকে অনেক অনেকগুলো লাল সালাম। ঠিক আছে, আমরা তাহলে যাই।
বাংলা দ্বিতীয় পত্র, প্রথম প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি উচ্চারণ থেকে আসে। এত সহজ সহজ উচ্চারণ আসে, দেখো কবিতা। এই তোমরা কি কি কবিতা বলো নাকি কবিতা বলো, বলো তো? এই কবিতা না কবিতা? কবিতা, তাই না? যখন আমরা উচ্চারণ করি মুখটা একটু কি হয়ে যাচ্ছে, সংকুচিত হয়ে যাচ্ছে, যেটাকে কি বলে, সংবৃত উচ্চারণ। তাহলে শব্দটা কি হবে উচ্চারণের ক্ষেত্রে? কবিতা। তারপরে দক্ষ বলি না দক্ষ? এই দক্ষ জনশক্তি নাকি দক্ষ জনশক্তি? দক্ষ নাকি দক্ষ? দক্ষ জনশক্তি। আর আমরা জানি ক্ষীয় থাকলে তার আগে একটা সংবৃত উচ্চারণ হয়, দক্ষ। ঠিক আছে। তারপর আমরা যাই ধন্যবাদ। এটা আমরা সম্ভবত এর আগের একটা ক্লাসে আমরা পেয়েছিলাম, ধন্যবাদ। তারপরে যাচ্ছি স্মৃতি। একদম সহজ সহজ এসেছে, যেগুলো আমরা রেগুলারই দেখি পরীক্ষায় আসতে, বোর্ড প্রশ্নে আসে, মডেল টেস্টে আসে, টেস্ট পেপারে আসে, বিভিন্ন জায়গায় আসে। মফলা উচ্চারণ না হলে আমরা চন্দ্রবিন্দু নিব। স্মৃতিতে দন্ত স উচ্চারণ হচ্ছে এই যে স্মৃতি। ব্যতিক্রম না ব্যতিক্রম? এখানে কনফিউশন হবে অনেকের। ব্যতিক্রম না ব্যতিক্রম? সংবৃত উচ্চারণ না বিবৃত, বলো তো? ব্যতিক্রম না ব্যতিক্রম? যে সবার আগে বলতে পারবে তাকে একটা লাল সালাম দেওয়া হবে। রাকিবুল লিখেছে বিবৃত উচ্চারণ, রাফি রাইসুল লিখেছে বিবৃত উচ্চারণ। বিবৃত উচ্চারণ হইলে হবে ব্যতিক্রম, আর যদি সংবৃত হয় তাহলে হবে ব্যতিক্রম। এইটা সংবৃত উচ্চারণ, ব্যতিক্রম। কিন্তু আমরা ওই যে ছোট থেকে বলতে বলতে ব্যতিক্রম বলে, যে এটার ব্যতিক্রম কিছু থাকলে বলো না, ব্যতিক্রম হবে, ব্যতিক্রম, ব্যতিক্রম। আচ্ছা, তারপরে আমরা যাই সৌরজগৎ। তালব্যস্য উচ্চারণ হচ্ছে সৌর জগৎ। তারপরে যাই রাষ্ট্রপতি। একদম সহজ সহজ এসেছে, রাষ্ট্র, তালব্যস্য, রাষ্ট্র, দুঃখিত, রাষ্ট্র, রাষ্ট্রপতি, 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 রাষ্ট্রপতি। তারপরে দেখি শ্রাবণ। শ্রাবণে দেখো তালব্যস্য উচ্চারণ হয় না দন্ত স, দন্ত স, শ্রাবণ। একদম সহজ, কোনো কঠিন কিছুই আমরা পাই নাই। আচ্ছা রাকিবুল ইসলাম রকি, তুমি যে শ্রাবণ উচ্চারণ, অ্যাশ, অ্যাশ, তারপর আর এ বি ও এন লিখছো, এইটা দেখে আমি বুঝবো যে এটা শ্রাবণ হয়েছে না শ্রাবণ হয়েছে? ঠিক আছে, বাংলায় লিখতে হবে। ঠিক আছে। আচ্ছা আমরা ফেসবুকে যদি একটু দেখি, হুমায়রা তানজুম রিমি, আসসালামু আলাইকুম বস। ওয়ালাইকুম আসসালাম রিমি, কেমন আছো? আচ্ছা সাদিয়া ইসলাম শুভা লিখেছে, স্যার লাল সালাম দেখতে কেমন হয়? লাল সালাম দেখতে কেমন হয় এটা জানতে হলে তো স্কুল অফ এক্সেলেন্সের পেইড ব্যাচে ভর্তি হইতে হবে। আচ্ছা ঠিক আছে। তারপরে আমরা যাই পরবর্তী প্রশ্নে। নিচের শব্দগুলোর শুদ্ধ বানান লিখো। বানান কিন্তু আমরা প্রায় ক্লাসে বলে থাকি যে বানান এত গুরুত্বপূর্ণ একটা টপিক, যে বানান থেকে রেগুলার প্রশ্ন আসে, এবং বোর্ডে তো আসেই, অ্যাডমিশন এখান থেকে 5 6 7 মার্কের প্রশ্ন আমরা দেখে থাকবো লিখিত যেগুলোতে আছে। আত্মস্থ। আত্মস্থ মানে কি? নিজের কাছে কোনো কিছু, মানে সেটা আয়ত্ত করতে পারা, তাই না? তাহলে সেটাকে নিজেরে আমরা কোন শব্দ দিয়ে প্রকাশ করি? আত্ম, আত্ম। আর আমরা বলেছিলাম কি, কোন শব্দের শেষে দন্তস ত হবে না দন্তস থ হবে, সেটা আমরা বুঝবো কিভাবে? এইভাবে বুঝতে পারবো যদি ওই অংশটুকু ঢেকে ফেলি, তার পূর্বে যদি কোনো অর্থপূর্ণ শব্দ থাকে। যেমন আমি যদি এখানে দন্তস ত দেই, এখন এই দন্তস এবং তটুকু আমরা যদি হাত দিয়ে ঢাকি, এর পূর্বে যেই শব্দটা দেখাচ্ছে এটার কি কোনো অর্থ আছে নাকি নাই? তোমরা বলো তো, আত্ম এই শব্দের অর্থ আছে নাকি নাই? আছে। যখন অর্থপূর্ণ থাকবে তখন সেখানে দন্তস ত হবে না, তখন হবে দন্তস থ। বুঝতে পেরেছো? আর যদি অর্থপূর্ণ কিছু না থাকে তখন সেটা কি হয়ে যাবে? দন্তস ত। এই বিষয়টা মাথায় রাখতে হবে। উজ্জ্বলে আমরা জানি শুধু দুইটা জ একটা ব হবে। নূপুর, এই বিষয়টা একটা মজার ভাবে শেখা যায়। আমি ছোট থাকতে আমার মানে আমি যখন অ্যাডমিশন কিনেছিলাম তখন আমি আমার টিচারের কাছে শিখেছিলাম একটা বিষয়। দেখো নূপুর, তোমরা যারা মেয়েরা আছো তোমরা পায়ে নূপুর পরো না? ওই যে একটা গান আছে না, এক পায়ে নূপুর তোমার, অন্য পা খালি আমার, ছোট তরি নিবে কি, তাই না? এখন দেখো নূপুর যখন পরো, নূপুর পরার জন্য কি নূপুরটা খুলে তারপর পায়ে লাগাইতে হয় নাকি? এইভাবে না? আচ্ছা ঠিক আছে।
তাহলে এই যে দীর্ঘ উকার, এই যে খোলা, ঠিক আছে, নুপুরটা এখন খোলা অবস্থায় আছে। দাঁড়াও, এই যে নুপুরটা খোলা অবস্থায় আছে। তারপরে এই যে আমি নুপুরটা পরলাম, এই যে লাগাইলাম, এই যে আমার পা। বুঝতে পেরেছো? তার মানে নুপুরে প্রথমে দীর্ঘ উকার, পরে হ্রস্ব উকার, পরে ব বিন্দু র। এটা মাথায় রাখা যাবে? এটা একটু খেয়াল রাখতে পারো, এভাবে খেয়াল করতে পারো। পিপীলিকা আমরা জানি হ্রস্ব ইকারকে আমরা 1 দিয়ে চিনি, দীর্ঘ ইকারকে 2 দিয়ে চিনি। পিপীলিকা কি? 1 2 1 121। তাহলে ওইভাবে বসাও। এই যে পিপীলিকা। এই আমি অনেক সুন্দর পিপীলিকা আঁকতে পারি, দাঁড়াও দেখাই। এই যে পিপীলিকার মাথা, ঠিক আছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পা দেই। এই যে লেজ, এই যে চোখ, এই যে পিপীলিকার সুর। এ হয়ে গেছে ছাড় পোকা। পিপীলিকা আঁকতে যে ছাড় পোকা এঁকে ফেলছে, দেখো। তোরণ, তোরণে আমরা জানি একটা মূর্ধন্য ন হবে। নিক্কণে একটা নিত্য মূর্ধন্যবাচক শব্দ, যেটা ক এর নিচে ব ফলা থাকবে এবং মূর্ধন্য থাকবে। শান্তন আমরা জানি দন্ত স দিয়ে শুরু হয় এবং ব ফলা দিয়ে দন্ত ন আকার। স্বাতন্ত্র শব্দটা এইভাবে মূলত হবে। স্বাতন্ত্র অর্থ হইল নিজস্বতা বা স্বকীয়তা, এইটা বানানটা এভাবে। বুঝা গেছে? ক্লিয়ার? ফেসবুকে যারা আছো তোমরা কি বুঝতে পারছো? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, দারুণ। তারপরে আমরা চলে যাই পরবর্তী প্রশ্নে। নিম্নরেখ শব্দগুলোর ব্যাকরণিক শব্দশ্রেণী নির্দেশ করো, একদম সহজ। এবং এইটাকে পদ প্রকরণ বলা হয়, যেখান থেকে প্রত্যেক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রশ্ন আসে, গুরুত্বপূর্ণ টপিক। প্রথমে বলছে বাহ, চমৎকার একটা দৃশ্য। এটাকে আমরা জানি কি আবেগ শব্দ বলা হয়, তাই না? তারপরে যাচ্ছি, নীল আকাশের নিচে বসে আছি। নীল আকাশের নিচে বসে আছি, আকাশের পূর্বে, আকাশ একটা বিশেষ্য, বিশেষের পূর্বে ব্যবহৃত হলে সেটা কি হয়? বিশেষণ। বিশেষণ। নাচতে না জানলে উঠান বাঁকা। এখানে জানলেটা কি হবে? নাচতে না জানলে উঠান বাঁকা, ক্রিয়া। আচ্ছা, তুমি যে আমার কবিতা, আহা কত রোমান্টিক লাইন। এ তুমি দিয়ে কি একজন বিশেষ্যকে বোঝানো হচ্ছে বা একটা বিশেষ্যের পরিবর্তে ব্যবহৃত হয়েছে, তাহলে এটা কি হবে? সর্বনাম। তারপরে আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। আজ নয় কাল তুমি আসবে। আজ নয় কাল তুমি আসবে, নয়টা কি? যোজক। সহজ না কঠিন বলো তো? সাদিয়া ইসলাম শুভা লিখেছে, স্যার এখন ভর্তি হয়ে কি করব, পরীক্ষায় তো চলে এলো। কারণ এখন ভর্তি হইলে পাচ্ছ স্কুল অফ এক্সিলেন্সের এক্সিলেন্ট অনলাইন কোর্সের সুবিধা। কারণ তোমাদের সামনে যে অ্যাডমিশন যাত্রা শুরু হবে, সেখানে স্কুল অফ এক্সিলেন্স তোমাদের সাথে সার্বক্ষণিক যুক্ত থাকবে। ঠিক আছে। তারপরে আমরা যাচ্ছি পরবর্তী প্রশ্নে। বিপদ কখনো একা আসে না, কি কখনো একা আসে না? সাবজেক্টের জায়গায় ব্যবহৃত হচ্ছে, তাহলে এটা কি? বিশেষ্য। সাদা কাপড় পরলেই মন সাদা হয় না। সাদা কাপড় পরলেই মন সাদা হয় না, মানে কি? বিশেষণ হিসেবে না বিশেষ্য হিসেবে? এখানে কিন্তু একটা কনফিউশন হবে। দেখো আমি বলি, কাপড় তো বিশেষ্য পদ, কিন্তু কাপড়ের আগে যুক্ত হয়েছে, তাহলে কি? বিশেষণ। সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু। লাগিয়া, সুখের লাগিয়ে ঘর বাঁধিনু, এটা কি? ক্রিয়া, মানে সুখের জন্য আমি এই ঘর তৈরি করেছি। ঠিক আছে। তারপরে আমরা যাই নিচের শব্দগুলোর ব্যাস বাক্য সহ সমাসের নাম লেখো। একদম সহজ সহজ অনেকগুলো সমাস আসছে, একদমই সহজ। এখানে কঠিন একটাও ছিল না। আমরা যদি প্রথমে দেখি মন গড়া। মন গড়া বলতে আমরা কি বুঝি? মন দিয়ে কোনো কিছু গড়া, মন দ্বারা গড়া, তাই না? মাঝখানে কি আসে? একটা দ্বারা বা দিয়া, যেটাকে আমরা কি বলি? দ্বারা দিয়া কর্তৃক তৃতীয়া বিভক্তি। তৃতীয়া বিভক্তি হলে কোন সমাস সেটা? তৃতীয়া তৎপুরুষ সমাস। বিষাদ সিন্ধু, বিষাদ রূপ সিন্ধু। বিষাদ কি দেখা যায় না? ধরা যায় না, দেখা যায় না, ছোঁয়া যায় না, অ্যাবস্ট্রাক্ট শব্দ। তার মানে কি? রূপক কর্মধারয় সমাস। তারপরে যাচ্ছি আয়কর। আয়কর দুইটা সমাস করা যায়, একটা হইল আয়ের উপর কর, আরেকটা হলো আয়ের নিমিত্তে কর। মানে আয়ের প্রয়োজনে কর দেয়, বা আয়ের নিমিত্ত কর বা আয়ের উপর কর। যদি আয়ের উপর কর করো, তাহলে এটা মধ্য পদলোপী কর্মধারয় সমাস। আয়ের নিমিত্তে কর দিলে হয়ে যাবে হইলো নিমিত্তে কোন বিভক্তি, কে বলতে পারবা? বলো। হ্যাঁ, নিমিত্তে কোন বিভক্তি, চতুর্থী না পঞ্চমী?
পোলাপান পড়াশোনা কিছুই করে না। চতুর্থী বিভক্তি, তাহলে চতুর্থী তৎপুরুষ সমাস হতে থেকে যে হলো পঞ্চমী তৎপুরুষ হবে। আচ্ছা, তারপরে আসি দেশান্তর। আমরা জানি অন্তর শব্দ থাকলে সেটা কোন সমাস হয়? নিত্য সমাস, তাই না? অন্য দেশ। এই জায়গায় যদি প্রশ্ন করি তাহলে বলো তেপান্তর কোন সমাস? এটা তো অন্তর্যুক্ত আছে শেষে। এই তেপান্তর কিন্তু আবার দ্বিগু সমাস, এইটা হলো ব্যতিক্রম। এই যে দেখো আমি ব্যতিক্রম বলে দিচ্ছি, আসলে ব্যতিক্রম, এইটা হলো ব্যতিক্রম, তাই না? তেপান্তর কি? দ্বিগু সমাস, তিন প্রান্তের সমাহার। ঠিক আছে, তারপরে যে কাজল কালো, একদমই সহজ। কাজল কালো দুইটাই আমরা দেখতে পাচ্ছি বিশেষ্য, দুইটা বিশেষ্য থাকলে উপমিত কর্মধারয় সমাস হয়। একাদশ, এক এবং দশ, বেশ বাক্য হইলো এক এবং দশ, যেটাকে আমরা মধ্য পদলোপী কর্মধারয় বলতে পারি। নব যৌবন, নব যে যৌবন, সাধারণ কর্মধারয় সমাস। বুঝতে পারছো? কারো কোনো জিজ্ঞাসা আছে? আচ্ছা, সালমান বিন জামাল লিখেছে আমি ছাড়া সবাই মেধাবী। না সালমান, আমরা সবাই মেধাবী, কেউ পড়ি কেউ পড়ি না, এই আর কি। ঠিক আছে। বিষাদ রূপ সিন্ধু, রূপক কর্মধারয়। আচ্ছা, শাহানা, শাহানা রিয়া একটু লেট উত্তর দিয়েছো, সমস্যা নেই। ঠিক আছে, তাসমিম জামান লিখেছে বিশেষণ। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, আমরা সমাস শেষ করলাম। এখন আমরা পরবর্তী প্রশ্ন চলে যাচ্ছি। বাক্য রূপান্তর করো। বাক্য রূপান্তর আরেকটা মজার সহজ টপিক। যদি অ্যাডমিশনে বাক্য রূপান্তর থেকে প্রশ্ন আসে না, বাট বাক্য থেকে প্রশ্ন আসে। বাক্যর কোন জায়গাটা থেকে? ওই যে বাক্য অর্থ, এই যে গঠনগত রূপ বা বাক্যের গুণ কয়টি, এই জায়গা থেকে প্রায় প্রশ্ন এসে থাকে। প্রথমে শীতের পিঠা খেতে খুব মজা, বিস্ময়সূচক। ইস, মায়ের হাতে শীতের পিঠা যে কত দারুণ লাগে, আসলে সেটা বলে বোঝানোর মতো না, তাই না? তোমরা এখন যারা আছো, স্টুডেন্ট হিসেবে আসছো, সবসময় পরিবারের সাথে থাকা হয়, এখনই যত পারো মা বাবার সেবা করো বা মা বাবার সেবা গ্রহণ করো। কিছুদিন পর চান্স পাওয়ার পরে এখানে এখানে চলে যাবা, বাবা মার কোনো আদরে আর পাওয়া হবে না, বছরে দুই একবার বা তিন চারবার, এর বেশি না। এখন বলো, শীতের পিঠা খেতে খুব মজা, এটা বিস্ময়সূচক কি হবে? শীতের পিঠা খেতে খুব মজা, এটার বিস্ময়সূচক কি হবে? কে বলতে পারবা? এনি লিখেছে শুধু বাহ, শুধু বাহ লিখে রাখছে, শুধু বাহ দিয়ে কি হবে? অ্যানি, তুমি তো শুধু বাহ লিখে রাখছো। বাহ, কি মজা শীতের পিঠা খেতে নাকি? অ্যানি লিখছে স্যার পিসিতে। পিসিতে তাই কি হয়েছে? পিসিতে টাইপ করা যায় না? পোলাপান দেখো, শীতের পিঠা খেতে কি মজা, আমরা একটা আবেগসূচক শব্দ বা বিস্ময়সূচক শব্দ নিয়ে আসবো, নিয়ে আসলাম বাহ। বাহ কি মজা শীতের পিঠা খেতে, এটাও করা যায়। বাহ, শীতের পিঠা খেতে কি কি মজা বা খুব মজা, এভাবেও করা যায়। জীবে দয়া করা উচিত, অনুজ্ঞাবাচক, আমরা জানি উচিত কেটে যাবে, সেখানে একটা আদেশসূচক শব্দ আসবে। জীবে দয়া করবে, তুমি যা বললে তা অসত্য, সরল করতে বলছে, যাটা উঠে যাবে। তুমি অসত্য বলেছো, তুমি অসত্য বলেছ। সে কাল আসবে তারপর আমি যাব, জটিল করতে বলেছে। সে আসবে তারপর আমি যাব, জটিল হয়ে গেছে। কালটা বাদ দিয়ে সে আসবে তারপর আমি যাব, বা সে আসবে, যদি সে আসে তারপর আমি যাব, এটাও করা যায়, যদি সে আসে তারপর আমি যাব। শিশুরা দূষণমুক্ত পরিবেশ চায়, নেতিবাচক করতে বলেছে। শিশুরা দূষিত পরিবেশ চায় না, তার মানে কি? দূষণমুক্ত পরিবেশ চায়। ঠিক আছে, ফুল সকলেই ভালোবাসে, প্রশ্নবোধক করতে বলেছে। ফুলকে কি সবাই ভালোবাসে না? এইভাবে প্রশ্নবোধক করা যায়। প্রণাম করে পায়ের ধুলা নিলাম, যৌগিক বাক্য করতে বলেছে। প্রণাম করলাম এবং পায়ের ধুলা নিলাম, যৌগিক বাক্য হয়ে গেছে। ভুল সকলেই করে, প্রশ্নবাচক করতে বলেছে। সকলেই কি ভুল করে না? এই তোমরা ভুল করো? তোমরা কেউ ভুল করো? কি ভুল করো? ভুল করে স্বীকার করো। এই যে পরিবারের ছোট যারা আছো তোমরা, দুষ্টের শিরোমণি, জীবনে ভুল স্বীকার করো? এই যে সবগুলা লিখতেছে না, সবগুলা লিখতেছে না, আবার এতক্ষণ সবগুলো লিখছে যে জি ভাই স্বীকার করি, কি বিচ্ছু তোমরা দেখো। তারপরে যাই, বাক্য শুদ্ধ করে লিখো। আরেকটা গুরুত্বপূর্ণ টপিক, কারণ এখান থেকে এমসিকিউ এবং লিখিত দুটোই আমরা অ্যাডমিশনের পাশাপাশি বোর্ড পরীক্ষাও দেখতে পারি। অশ্রু জলে বুক ভেসে গেল, আমরা জানি অশ্রু জল একসাথে হয় না,
হয় শুধু হবে অশ্রুতে বুক ভেসে গেল বা চোখের জলে বুক ভেসে গেল। আমার আর বাঁচিবার স্বাদ নাই, আমার আর বাঁচবার স্বাদ বানান ভুল, আমার আর বাঁচবার স্বাদ নাই বা বাঁচার স্বাদ নাই। এখানে প্রবেশ নিষেধ না, নিষিদ্ধ। চোখে হলুদ ফুল দেখেছে, গতকাল আমরা বলেছিলাম প্রভাব বা যেগুলো প্রভাব প্রবচন বাগধারা এগুলো চেঞ্জ করা যাবে না। চোখে কি আমরা হলুদ ফুল দেখি না সর্ষে ফুল দেখি? সর্ষে ফুল দেখেছি। দৈন্যতা, এটা নিয়ে আমরা একাডেমিক ক্লাসে আলোচনা করেছিলাম না, তোমাদের মনে আছে? একাডেমিকে যখন আমরা বানান সলভ করছিলাম, বানানের ক্লাস করছিলাম তোমাদের রেগুলার ক্লাসগুলো, তখন দৈন্যতা, দীনতা, দৈন্য, দারিদ্রতা, দরিদ্রতা এগুলো নিয়ে আলোচনা করেছি না? আচ্ছা, তাহলে আর আমরা আজকে সেখানে আলোচনা করছি না। এখানে হবে দৈন্য প্রশংসনীয় নয় বা দীনতা প্রশংসনীয় নয়। আচ্ছা, তারপরে যাচ্ছি, বিধি লঙ্ঘন হয়েছে না বিধি লঙ্ঘিত হয়েছে? সে সভা সে সভায় সে সবাই উপস্থিত ছিলেন। সে, দেখো এইখানে একটা সূক্ষ্ম তফাৎ আছে। দেখো, তুমি যদি বলো তোমার বাবার ক্ষেত্রে যে সে এখানে আসছিল, এটা কিন্তু হবে না। তোমরা কি বলো যে উনি এখানে এসেছিল, কারণ কি শ্রদ্ধাভাজনদের ক্ষেত্রে আমরা উনি ব্যবহার করি, উনি, তিনি এই শব্দগুলো ব্যবহার করে থাকি। তাহলে সে হবে না, উনি বা তিনি সভায় উপস্থিত ছিলেন। সময় বড় সংক্ষেপ না সময় বড় সংক্ষিপ্ত? এই সংক্ষিপ্ত আলোচনার মধ্যে দিয়ে আমাদের ক্লাসও শেষ। এখন বলো কার কোথায় কি প্রশ্ন আছে, কি জিজ্ঞাসা আছে, কি সমস্যা আছে? যে কেউ যদি চাও আনমিউট করে প্রশ্ন করো, যে কেউ চাও আনমিউট করে যে কোনো ধরনের প্রশ্ন তোমাদেরকে, বা তোমরা হাত তুলতেও পারো, তোমাদেরকে অপশন দেয়া আছে, তোমরা চাইলে নিজেই আনমিউট করতে পারবে। যদি সেটা না পারো তোমরা হাত তুলো, যে কোনো ধরনের প্রশ্ন, কার কি জিজ্ঞাসা আছে? নাই কোনো প্রশ্ন? স্যার আমার একটা প্রশ্ন আছে। হ্যাঁ ভাইয়া বলো। স্যার ওই যে 7 নাম্বারটা, সে সবাই উপস্থিত ছিলেন, এটাতে যদি আমরা সে সবাই উপস্থিত ছিল লিখি তাহলে হবে? না, হবে না তো। তোমাকে তো আমি কি বল, ও, তুমি যদি বলো যে সে সবাই উপস্থিত ছিল, হ্যাঁ। হ্যাঁ তাহলে হবে, তাহলে হবে, সেটা হবে। স্যার আরেকটা। কারণ ছিলেনটা তো আমরা যে সম্মানসূচক হিসেবে ব্যবহার করি। জি। আচ্ছা, স্যার আরেকটা, বলো। ওই সর্ষে বানানটা একটু লিখে দিলে ভালো হয়। হাই রে, চোখে সর্ষে ফুল দেখে, এই যে সর্ষে। জি স্যার। তো অনেক আচ্ছা, জায়গায় দেখি তালব্য শ আর মূর্ধন্য ষ রেপ একার দেওয়া, তো না কনফিউজ হয়ে এইটা যাচ্ছে। এইটা সর্ষে বানান এটা। জি স্যার। আচ্ছা, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আর কারো কোনো প্রশ্ন? কাজল কালো উপমিত তৎপুরুষ সমাস, দুইটা বিশেষ্য। ঠিক আছে, শেষ করি তাহলে আজকে আমরা যেখানে আছি। দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী কোনো ক্লাসে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, নিজের যত্ন নিবে, পরিবারের যত্ন নিবে। আর অল্প কিছুদিন আছে, অনুগ্রহ করে একটু পড়াশোনায় মনোযোগ দাও, নিজের ভবিষ্যৎটা গুছিয়ে তুলো। তোমাদের জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা। সালাম।